ঘটনাটি গল্প হলেও সত্যি। শুনছেন ভূতের ঠিকানা। আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে। গ্রাফিক্সে আছে সম্রাট। চলে আসা যাক আজকের গল্পে। বর্তমান সমাজ এইসব ভূত প্রেতে আর তেমন একটা বিশ্বাস করে না। আর আমিও যেহেতু এই বর্তমান যুগেরই মানুষ, সেজন্য আমিও ভূত বলে যে কিছু হয় এটা তেমন একটা বিশ্বাস করতাম না। তবে ছোটবেলায় অবশ্য দাদু দিদার মুখে অনেক ভূতের গল্পই শুনেছি, কিন্তু তা যতটা না ছিল ভয়ঙ্কর, তার থেকে বেশি ছিল হাস্যকর। সেজন্য আমি ভাবতাম ভূত শুধুমাত্র একটা মানুষের মনের কল্পনা মাত্র। এই ধরুন না, ছোটবেলায় রাতের অন্ধকারে খাটের থেকে পা নামালেই কোনো এক অশরীরী পা টেনে ধরবে, বা সন্ধ্যায় ঘরের বাইরে কোথাও একা বেরোলে পিছনে কেউ একজন ধাওয়া করেছে বলে মনে হয়। আমি অবশ্য বহুবারই এটা জানার চেষ্টা করেছি, ভূত বলে সত্যিই কি কিছু আছে কিনা নেই, কিন্তু পড়াশোনার চাপে আর তেমন একটা সময় হয়ে ওঠেনি কখনো। তবে ছোটবেলায় বাবার মুখে শোনা একটা ঘটনা আজ যেন গেঁথে রয়েছে আমার মনের মধ্যে। অবশ্য এটাকে গল্প বলা উচিত নয়, কারণ আমার বাবার মুখে শুনেছি ঘটনাটি নাকি তার নিজের সাথে ঘটে যাওয়া একটা অবাস্তব সত্য ঘটনা। ভূত বলতে যে শুধুমাত্র নিজের মনের কল্পনা মাত্র সেটা নয়, ভূত বলেও এই পৃথিবীতে কিছু একটা আছে, হয়তো সেটা কোনো একটা নেগেটিভ এনার্জি। তিনিও অবশ্য প্রথমে এসব তেমন একটা বিশ্বাস করতেন না, কিন্তু তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি নাকি তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে তেনারা সত্যিই আছেন। আর আজ আমি আপনাদেরকে সেই ঘটনাটাই শোনাতে চলেছি। তো যারা যারা এখনও পর্যন্ত কানে হেডফোন লাগাননি তারা অতি শীঘ্রই হেডফোনটা কানে গুঁজে নিন আর শুনতে থাকুন আজকের ঘটনা। একদিন আমার বাবা এবং নিমাই কাকা দুই বন্ধু যাচ্ছেন শহর থেকে গ্রামে, প্রায় কয়েক হাজার বছরের পুরনো একটা ভাঙাচোরা বাড়িতে। সেখানে কিছু মূল্যবান জিনিস বা কোনো মূল্যবান তথ্য পাওয়া যায় কিনা তার সন্ধানে। ও হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, আমার বাবা ও তার বন্ধু নিমাই দুজনাই ছোটোখাটো গবেষক। তেনারা বিভিন্ন পুরনো দিনের জিনিসপত্র নিয়ে গবেষণা করেন এবং তার সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। সেই কারণেই দুজনে একসাথে ট্রেনের জানলার ধারে বসেন। বাইরের ঠান্ডা হাওয়া আর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে প্রায় 52টা স্টেশন আর 8টি গ্রাম পেরিয়ে অবশেষে ভবানীপুর গ্রামের তালপাড়া নামক একটা ছোট্ট এলাকায় পৌঁছে যান। এই জায়গাটাই নাকি আগে ছিল ভয়ঙ্কর ডাকাতদের ডাকাতি করা জিনিসপত্র লোকানোর একমাত্র সুরক্ষিত স্থান। সেহেতু বোঝাই যাচ্ছে যে জায়গাটায় পৌঁছানোটা যে কতটা ঝুঁকিপূর্ণ কাজ হবে। চারিদিকে ঘন জঙ্গল, বড় বড় গাছপালা, তারই মাঝে প্রায় 3 বিঘা জমি নিয়ে তৈরি একটা বিরাট মহল। এখন অবশ্য সেটা অনেকটাই ভেঙে পড়েছে, কিন্তু তার ভেতরে ঢোকার জন্য যে প্রধান গেট, সেটা একটা শক্তিশালী তালা দিয়ে আটকানো। তারা কোনো রকমে তালাটা ভেঙে ভেতরে প্রবেশ করে। যেই না তারা মহলের ভেতরে একটা পা রেখেছে, সাথে সাথে হাজার হাজার চামচিকে আর কাকেদের দল মহলের ওপর দিয়ে যেন গোল হয়ে ঘুরছে। ভয়ঙ্কর একটা পরিবেশ, যেন মনে হচ্ছে তারা জমালয়ে প্রবেশ করেছে। কিন্তু তারা যেহেতু ভূত প্রেতে বিশ্বাস করে না, সেজন্য দুজনে কোনো রকমে আগে পিছু চিন্তা না করেই সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। তারা যতই এগোচ্ছে যেন মনে হচ্ছে মহলটা তাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। আর ভেতরে গাছগুলো যেন কেমন একটা অদ্ভুত আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তারা এক একটা অভিশাপে অভিশপ্ত। দেওয়ালে আঁকা ছবিগুলো যেন তাদের দিকে এক অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এসব দেখতে দেখতে আমার বাবা আর তার বন্ধু নিমাই দুজনেই এগিয়ে চলেছে মহলের প্রত্যেকটা ঘরগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে। এইভাবে এক এক করে নিচের প্রত্যেকটা ঘর ভালো করে দেখে চলে যায় দোতলায়। সিঁড়ি দিয়ে ওপরে চড়তেই দুই দিকে দুটো রাস্তা। বাঁদিকের ওপরের দেওয়ালে লেখা আছে কানু সর্দার, অর্থাৎ এই ঘরে ডাকাত দলের সর্দার থাকতেন, আর ডান দিকে কর্মচারী এবং প্রহরীরা থাকত। তারা প্রথমে সর্দারের ঘরের দিকেই এগিয়ে যায়। দরজা খুলতেই ঘরের দেওয়ালে আটকানো কানু সর্দারের এক ভয়ঙ্কর মূর্তি, আর
মূর্তির চোখ থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে, আর মূর্তিটা বলছে, মুক্তি চাই, আমি মুক্তি চাই। আমি আর মুক্তির মধ্যে আটকে থাকতে চাই না, আমি মুক্তি চাই। এটা দেখে আমার বাবা আর নিমাই চিৎকার করে উঠল, আর যেই না তারা সেই ঘর থেকে বেরিয়ে দৌড়ে আসতে যাবে, তখনই হঠাৎ ঘরের দরজাটা ভয়ঙ্কর এক শব্দ করে বন্ধ হয়ে গেল, আর দুজনে নিচে আছাড় খেয়ে পড়ে যায়। তারা যত পেছনের দিকে যাচ্ছে, মূর্তিটাও যেন তাদের দিকে এগিয়ে আসছে, আর সেই একই ভয়ঙ্কর আওয়াজ, মুক্তি চাই, মুক্তি চাই, আমি মুক্তি চাই। তখনই আমার বাবা আধো আধো গলায় বলতে লাগলো, কে তুমি? আমাদের কি এভাবে ঘরের ভেতর আটকালে কেন? আমরা কি ক্ষতি করেছি তোমার? আমি কি জানতে চাস? আমি হলাম এই এলাকার ভয়ঙ্কর কানু ডাকাত। কিন্তু কিন্তু আমি তো জানতাম যে কানু ডাকাত অনেক আগে মারা গেছে। তাহলে আপনি এখানে কি করে? হ্যাঁ, তবে শোন, হ্যাঁ আমি অনেক আগেই মারা গেছি, কিন্তু আমার অতৃপ্ত আত্মা এখনো তৃপ্তি পায়নি, এখনো মুক্তি হয়নি তার। আমার আত্মা এই মূর্তির ভেতরেই রয়ে গেছে আর জ্বলছে প্রতিশোধের আগুনে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার বাবা প্রতিশোধের কথা জিজ্ঞাসা করতেই কানু সর্দার বলতে লাগলো এক ভয়ঙ্কর নির্মম কাহিনী। সর্দার তার পরিবার নিয়ে এই মহলে বেশ আনন্দেই কাটাচ্ছিল। তার কর্মচারী ও ডাকাত সেনারা সবাই সর্দারের বেশ বিশ্বস্তই ছিল, তবুও যেন কোনো এক কালো ছায়া তার নিজের বিশ্বস্ত সেনাদের মধ্যে থেকেই জ্বলে উঠল, আর সব কিছু তছনছ করে নিরবিচ্ছিন্ন করে দেয় তার সমস্ত সাজানো সংসার, আর লুট করে নিয়ে চলে যায় তার বছরের পর বছর ধরে ডাকাতি করা সমস্ত সম্পদ। তবে সব কিছু নিয়ে যাওয়ার আগে তার পরিবার ও তার সাথে যে ঘটনাটি ঘটে সেটা ছিল সর্দারের জীবনের যেন সব থেকে অভিশপ্ত একটা দিন। সর্দার বললেন, যদি কোনো বাইরের শত্রু লুট করে নিয়ে যেত তাহলে আমার এত কষ্ট হতো না, কিন্তু না, বাইরের কোনো শত্রু নয়, এ যেন দুধ কলা দিয়ে পোষা এক কাল সাপ। হ্যাঁ, আমার নিজের লোকেরাই আমার সাথে বেইমানি করেছে। এতটা বলেই মূর্তি অর্থাৎ কানু সর্দার একটু থেমে আবার বলতে লাগলো, ছোটবেলায় বইয়ে পড়া একটা কথা না খুবই মনে পড়ে, তুমি শত্রু চিনিবে কেমন করে যদি সে জন্মে তোমারই ঘরে। কি জানো, যখন দেখবে তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি পরাজিত হচ্ছ, তখন ধরে নেবে তুমি অনেক আগেই পরাজিত হয়েছ। তবুও এই যুদ্ধ যেন লৌকিক রণসজ্জা, যখন নিজের লোকই বেইমানি করে তখন তোমার শত ভীমের মতো শক্তি থাকা সত্ত্বেও তুমি যুদ্ধে পরাজিত হবে। এটাই বাস্তব। শত্রু কখনো বাইরের হয় না, সে তোমার নিজের আপনজনের মধ্যে থেকেই তোমাকে আঘাত করবে, ক্রমশ ঠেলে দেবে তোমাকে মৃত্যুর দিকে। কিন্তু এমন কি হয়েছিল যার জন্য তোমার আত্মা এখনো মুক্তি পায়নি? তখন সে কানু ডাকাত তার কথায় উত্তর দেয়, একদিন কানু ডাকাত রোজকার মতো এক জমিদার বাড়ি থেকে ডাকাতি করে ফিরে আসছিল। তখন দূর থেকে সে শুনতে পায় তার ওই মহলে বাঁচাও বাঁচাও বলে কেউ যেন চিৎকার করছে। ওই চিৎকারটা ছিল তার নিজের স্ত্রী সুমনা। তার গলার আওয়াজ শুনতে পেয়েই কানু ডাকাত ঘোড়া ছুটিয়ে মহলের দিকে এগিয়ে এলো। সে ভাবল হয়তো কোনো বাইরের শত্রু তার মহল আক্রমণ করেছে। তখনই সে তার সেনাপ্রধান কার্তিককে ডাকতে যাবে, কিন্তু দেখল তার স্ত্রী ও সন্তানকে একটা বড় গাছের সাথে বেঁধে রেখেছে, আর তাদেরকে নির্মমভাবে তার সেই ধারালো চাবুকটা দিয়ে আঘাত করছে। তাদের অঙ্গ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে যখনই তলোয়ারটা বার করে তার দিকে এগিয়ে যাবে, তখনই পিছন থেকে কেউ একজন তার শরীরটাকে বল্লম দিয়ে এভার ওভার করে দিয়েছে। পেছন ঘুরে দেখতেই চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসার মতো অবস্থা হয়ে যায়। কানু ডাকাত তখনও ঝাপসা চোখে দেখল কালো ছায়ার মধ্যে একটা প্রকাণ্ড শরীর আর দুটো কালো চোখ জলজল করছে, আর ওই চোখ দুটো তার চিরচেনা। ইয়ার কারণ নয়, এতদিন যাকে ওর সবচেয়ে বড় বিশ্বস্ত বলে মনে করত, সেই সেনা প্রধান কার্তিকেরই চোখ। সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো শুধুমাত্র এই সম্পত্তির মালিক হওয়ার জন্য। সে যদি একবার বলতো তাহলে কানু ডাকাত সম্পত্তির অর্ধেক তাকে দান করে দিত, কিন্তু না,
এ পৃথিবীতে সবাই বিশ্বাসের যোগ্য হয় না। তাই মনে মনে প্রতিজ্ঞা করল সেই দিনই তার আত্মা মুক্তি পাবে, যেদিন কার্তিকের শরীরটা তার পায়ের নিচে থাকবে আর তাকে পিষে শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারবে, তার আগে নয়। সর্দার জোরে জোরে চিৎকার করে বলল, পারবি পারবি তোরা তাকে আমার কাছে এনে দিতে পারবি? যদি পারিস তাহলে তোরা এখান থেকে বেরোতে পারবি, না হলে তোদেরকে এখানেই থেকে যেতে হবে সারা জীবনের জন্য। এ কথা শুনে আমার বাবা এবং নিমাই কাকা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা কার্তিককে এনে দেবো, কার্তিককে আপনার পায়ের কাছে এনে ফেলবো। বেশ, তাহলে যা, তোদেরকে আমি 7 দিনের সময় দিলাম। তোরা যদি 7 দিনের মধ্যে কার্তিককে এনে দিতে পারিস তাহলে তোরা সম্পূর্ণ মুক্তি পাবি, না হলে তোরা যেখানেই থাকিস না কেন তোদেরকে এখানে ফিরে আসতেই হবে। এ কথা বলেই দরজাটা খুলে যায় এবং আমার বাবা ও নিমাই কাকা সেখান থেকে কার্তিকের সন্ধানে বেরিয়ে পড়ে।